আসসালামু আলাইকুম সুপ্রিয় ছাত্রছাত্রী, কেমন আছো তোমরা? আশা করছি সকলেই ভালো আছো। গত ক্লাসে আমি তোমাদের পড়িয়েছিলাম হাইড্রার বাহ্যিক গঠন এবং নিডারিয়া পর্বের বৈশিষ্ট্যগুলো আলোচনা করেছিলাম। নিশ্চয় মনে আছে তোমাদের? গত ক্লাসে দ্বিস্তরী প্রাণী বা ডিপ্লোব্লাস্টিক প্রাণী কাকে বলে সে সংজ্ঞাটি কিন্তু আমি বুঝিয়ে দিয়েছি। হাইড্রা ভালগারিস নিডারিয়া পর্বের এই প্রাণী দ্বিস্তরী প্রাণী। শুধু হাইড্রা নয়, তোমরা জানো নিডারিয়া পর্বের সকল প্রাণী দ্বিস্তরী বা ডিপ্লোব্লাস্টিক। দ্বিস্তরী প্রাণী কাকে বলে আরো একবার মনে করিয়ে দিই। যে সকল প্রাণীর ভ্রূণ অবস্থায় কোষগুলো দুটি স্তরে বিন্যস্ত থাকবে তাদেরকেই বলা হয় ডিপ্লোব্লাস্টিক বা দ্বিস্তরী প্রাণী। এই দুটি স্তর বাহিরের দিকে একটোডার্ম এবং ভিতরের দিকে এন্ডোডার্ম। দ্বিস্তরী প্রাণী যখন পরিণত হয় তখন বাহিরের দিকের একটোডার্মটি এপিডার্মিসে পরিণত হয় এবং ভিতরের দিকের যে এন্ডোডার্ম সেটি গ্যাস্ট্রোডার্মিসে পরিণত হয়। এই যে একটোডার্ম এপিডার্মিসে এবং গ্যাস্ট্রোডার্মিসে পরিণত হচ্ছে এন্ডোডার্ম, এই দুটো ভ্রূণীয় অবস্থার কোষীয় স্তর অর্থাৎ একটোডার্ম এন্ডোডার্মের সাথে পরিণত অবস্থার এপিডার্মিস এবং গ্যাস্ট্রোডার্মিসের পার্থক্যটা কি? অ্যাকচুয়ালি একটোডার্ম ভ্রূণীয় অবস্থার কোষীয় স্তর, এটি যখন এপিডার্মিসে পরিণত হচ্ছে তখনও কিন্তু এটি কোষীয় স্তরে থেকে যাচ্ছে, কিন্তু পার্থক্য হচ্ছে এপিডার্মিসের কোষগুলো একটোডার্মের তুলনায় অর্থাৎ ভ্রূণীয় অবস্থার কোষীয় স্তরের তুলনায় কোষগুলো অনেক বেশি পরিণত, উন্নত, সুসংগঠিত এবং কার্যক্ষম হয়ে ওঠে। একইভাবে ভিতরের এন্ডোডার্ম ভ্রূণীয় অবস্থার এই স্তরের কোষগুলো যখন পরিণত হয়ে গ্যাস্ট্রোডার্মিসে পরিণত হচ্ছে তখন কোষগুলো আগের তুলনায় অনেক বেশি পরিণত, উন্নত, সুসংগঠিত এবং কার্যক্ষম হয়ে ওঠে। এছাড়া আরও একটি পার্থক্য কিন্তু তৈরি হয়ে যায়, সেটি হচ্ছে যখন ভ্রূণীয় অবস্থায় একটোডার্ম এবং এন্ডোডার্ম বাহিরে এবং ভিতরে দুটি কোষীয় স্তর থাকে তখন তাদের মাঝে কিন্তু কোনো স্পেস থাকে না, কোনো কোষীয় স্তর বা অকোষীয় স্তর থাকে না। কিন্তু যখন এপিডার্মিস এবং গ্যাস্ট্রোডার্মিস তৈরি হয় তখন তাদের মাঝে একটা স্পেস, অকোষীয় স্তর তৈরি হয়ে যায়। একটু আমরা বোর্ডে দেখি কাল্পনিক একটা চিত্র, খেয়াল করো। ভ্রূণীয় অবস্থায় মনে করো এটা বাহিরের দিক, এখানে যখন কোষগুলো ছিল তখন কিন্তু দেখা যায় যে এইভাবে কোষগুলো অবস্থান করেছে। আচ্ছা, আর ভিতরের দিকে কিন্তু বিভিন্ন ধরনের কোষ, হয়তো বিভিন্ন কোষ এভাবে ছিল। এই যে একটা স্পেস, এখানে কিন্তু কোনো স্পেস নেই, অর্থাৎ এখানে লাগালাগি। কিন্তু যখন এটি পরিণত হয়ে যায়, এটা কিন্তু জাস্ট কাল্পনিকভাবে তোমাদের দেখাচ্ছি, তখন কিন্তু দেখা যায় যে এটা যদি আমরা বাহিরের দিকে ধরি তখন দেখা যাবে যে এখানে এই রকম একটা কোষীয় স্তর, এগুলো ধরো কোষ, বিভিন্ন কোষ হয়তো আছে। আচ্ছা, এরকম কোষীয় স্তর তৈরি হয়, ভিতরের দিকে হয়তো আবার আরেক রকম কোষীয় স্তর তৈরি হয়। তখন মাঝে কিন্তু একটা স্পেস তৈরি হয়ে যায়, এই স্পেসটি কিন্তু অকোষীয় একটি স্তর, অকোষীয় একটি স্তর। এই স্তরটির নামই কিন্তু তখন বলা হয় মেসোগ্লিয়া। ওকে, মেসোগ্লিয়া। আচ্ছা, নিশ্চয়ই বুঝতে পেরেছো। পরবর্তীতে আমি মেসোগ্লিয়া আরো বিস্তারিত বুঝাবো। এখন দেখো, এই যে এপিডার্মিস এবং গ্যাস্ট্রোডার্মিস, বাহিরের স্তরটি হচ্ছে এপিডার্মিস, ভিতরের স্তরটি গ্যাস্ট্রোডার্মিস তৈরি হলো, মাঝে মেসোগ্লিয়া নামে একটি অকোষীয় স্তর তৈরি হলো। এখন আমরা আবার বোর্ডের দিকে একটু খেয়াল করি। ধরে নাও এবারে চিত্রটি আমি যেভাবে আঁকছি যে এটি হচ্ছে হাইড্রার দেহের বাহিরের দিক, হাইড্রার দেহের বাহিরের দিক, এটি মেসোগ্লিয়া, এটি ভিতরের দিক। হাইড্রার চিত্র আমি গতদিন এঁকে দিয়েছি, তাহলে হাইড্রার দেহের বাহিরের দিক, ত্বকের বাহিরের দিক এটি, এবং দেহের ভিতরের দিক এই পাশে, মাঝে হচ্ছে অকোষীয় স্তর
মেসোগ্লিয়া। এখন এখানে যে কোষগুলো বাহ্যিকভাবে বা বহিত্বকের কোষ, অর্থাৎ এপিডার্মিস বলতে আমরা বহিত্বক বোঝাচ্ছি, হাইড্রার বহিত্বকের যে কোষগুলো রয়েছে সেই কোষগুলোতে 7 ধরনের কোষ রয়েছে। প্রথম কোষটি হচ্ছে মাস্কিউলো এপিথেলিয়াল সেল, অর্থাৎ পেশি আবরণী কোষ। মাস্কিউলো এপিথেলিয়াল সেল বা পেশি আবরণী কোষ। এই চিত্রটা একটু খেয়াল করো। এই চিত্রে যে মাস্কিউলো এপিথেলিয়াল কোষ বা পেশি আবরণী কোষগুলো আছে, এই কোষগুলো হচ্ছে কলামনার আকৃতির বা স্তম্ভাকৃতির, কলামনার আকৃতির বা স্তম্ভাকৃতির কোষ। এক একটা স্তম্ভের মতো কোষ। প্রতিটি কোষ এপিথেলিও মাস্কুলার সেল বলছি বা পেশি আবরণী কোষ বলছি। কেন এই নামটি বলা হচ্ছে আমি পরে বলছি। প্রতিটি কোষের ভিতরে সুস্পষ্ট নিউক্লিয়াস রয়েছে, সুস্পষ্ট নিউক্লিয়াস রয়েছে। চিত্রটি দেখে কিন্তু বইয়ে যখন দেখবে তখন তোমাদের অনেক বেশি কঠিন মনে হবে, কিন্তু একটা নির্দিষ্ট নিয়মে যদি এঁকে যাও, কোষগুলো বসিয়ে যাও, দেখবে যে ফাইনালি গিয়ে বইয়ের মতো চিত্র বা তার থেকেও তোমাদের অনেক সুন্দর চিত্র হয়ে যাবে। আচ্ছা, সুস্পষ্ট নিউক্লিয়াস রয়েছে। প্রতিটি কোষে দেখা যায় যে মায়োনিম সমৃদ্ধ দুপাশে দুটো প্রবর্ধক রয়েছে। মায়োনিম এই উপাদানটি সংকোচন প্রসারণে সাহায্য করে, মায়োনিম সমৃদ্ধ। আচ্ছা, এবং পাশাপাশি এই প্রবর্ধকগুলো কিন্তু দেখা যায় যে এক ধরনের পাশাপাশি প্রবর্ধকগুলো এক ধরনের সংযুক্তি তৈরি করে ফেলে। হ্যাঁ, এখন একটু খেয়াল করে দেখো, প্রত্যেকটি স্তম্ভাকৃতির বা কলামনার আকৃতির কোষে, এপিথেলিও মাস্কুলার কোষে এক বা একাধিক ভ্যাকুয়াল গহ্বর থাকে। এখানে মনে করো একটি ফাঁকা গহ্বর, এদিকে এখানে একটি, এপাশে, বা একটিও থাকতে পারে। এক বা একাধিক ভ্যাকুয়াল বা গহ্বর থাকে। প্রত্যেকটি কোষের বাহিরের দিকে, বাহিরের দিক বলতে কি, এখানে কোষগুলো দেখো বাহিরের দিকে কিন্তু চওড়া প্রান্ত, স্তম্ভাকৃতি বা কলামনার আকৃতির চওড়া প্রান্ত, কিন্তু ভিতরের দিকে কিন্তু প্রান্তটা আস্তে আস্তে তোমার সরু হয়ে এসেছে। তো এই বাহিরের প্রান্ত, চওড়া প্রান্তের দিকে দেখা যায় এক সারি নিঃসরণক্ষম দানা রয়েছে, যেগুলো মিউকাস বডি বা মিউকাস বস্তু নামে পরিচিত। এক সারি নিঃসরণক্ষম দানা, যাদেরকে মিউকাস বডি বা মিউকাস বস্তু বলা হচ্ছে। আচ্ছা, এই দানাগুলো যেহেতু বলছি নিঃসরণক্ষম, এখান থেকে জৈব রাসায়নিক পদার্থের নিঃসরণ ঘটে, এবং এরা যে নিঃসরণ ঘটায় সেই নিঃসরণেই, অর্থাৎ এদের ক্ষরণেই হাইড্রার ত্বকের একেবারে বাহিরের দিকে একটি পিচ্ছিল কিউটিকলের আস্তরণ তৈরি হয়। অর্থাৎ এই কিউটিকলটা কিন্তু এখান থেকেই নিঃসৃত হচ্ছে, কিউটিকলের একটি আস্তরণ তৈরি হয়। এই কিউটিকলের আস্তরণের কারণে বহিত্বক কিন্তু এদের একেবারে মসৃণ হয়ে থাকে, একদম মসৃণ হয়ে থাকে। আচ্ছা, এখন দেখো এই যে কলামনার আকৃতির মাস্কিউলো এপিথেলিয়াল কোষ, এরা কিন্তু হাইড্রার যে 7 প্রকার কোষ এপিডার্মিসে রয়েছে তাদের মধ্যে এরা কিন্তু সংখ্যায় সবচেয়ে বেশি এবং আকারে সবচেয়ে বড় অন্যান্য কোষের তুলনায়। এদের কাজ কিন্তু দুরকম। প্রথমত, এরা কিন্তু বহিত্বকে যেহেতু সংখ্যায় অনেক বেশি থাকে এবং আকারে বড় থাকে, এরা আবরণ তৈরি করে। বহিত্বকের যে আবরণ, সে আবরণ তৈরিতে এদের অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আবার একই সঙ্গে যে মায়োনিম সমৃদ্ধ যে প্রবর্ধকগুলো রয়েছে, এই মায়োনিম সমৃদ্ধ প্রবর্ধকগুলোর সংকোচন প্রসারণের ক্ষমতা রাখে। এই উপাদানগুলো থাকার কারণে এই কোষগুলো, এপিথেলিও মাস্কুলার কোষগুলো, দেহকে সংকোচন প্রসারণ করতে সাহায্য করে, অর্থাৎ পেশির মতো কাজ করে। মাসল, আমাদের যেমন পেশি, আমরা চলাচল করি, এতে পেশির ভূমিকা মারাত্মক। আমাদের কঙ্কাল এবং পেশি দুটো একসঙ্গে সমন্বয়ের মাধ্যমে কিন্তু আমরা মুভ করতে পারি। ঠিক একইভাবে এদের এই মায়োনিম সমৃদ্ধ উপাদান থাকার কারণে এরা সংকোচন প্রসারণের মাধ্যমে দেহকে
নড়াচড়া করতে, চলাফেরা করতে সাহায্য করে। এই কারণে এই কোষগুলোকে একই সঙ্গে এপিথেলিও মাস্কুলার সেল বলা হচ্ছে। এপিথেলিয়াম থেকে এসছে, অর্থাৎ এরা আবরণ তৈরি করছে, এবং বুঝতেই পারছো যে মাস্কুলার কথাটা এসছে, পেশির মতো কাজ করছে। আচ্ছা, এর পরবর্তীতে যে কোষটি রয়েছে, আমি বললাম 1 নম্বর কোষ এপিথেলিও মাস্কুলার সেল বা পেশি আবরণী কোষ। এবার আসো দ্বিতীয় যে কোষটি, সেটি হচ্ছে ইন্টারস্টিশিয়াল কোষ। খুবই ইম্পর্টেন্ট একটি কোষ। তোমাদের নিশ্চয়ই মনে আছে, আমি তোমাদের গত ক্লাসে বলেছিলাম যে হাইড্রার পুনরুৎপাদন ক্ষমতা রয়েছে। হাইড্রা খুবই মজার একটি প্রাণী। এর কোনো অংশ খণ্ডিত বিখণ্ডিত হলে দেখা যায় সেখান থেকে নতুন হাইড্রা তৈরি হচ্ছে, বা এর কোনো অঙ্গের হানি ঘটলে নতুনভাবে সেটি তৈরি করে নিতে পারছে। এর একমাত্র কারণ ইন্টারস্টিশিয়াল কোষ, অর্থাৎ ইন্টারস্টিশিয়াল কোষের পুনরুৎপাদন ক্ষমতা রয়েছে। এই কোষ একই সঙ্গে যে কাজটি করে থাকে, এই কোষ প্রয়োজনে অন্য যে কোনো প্রকার কোষে রূপান্তরিত হতে পারে। 7 প্রকার কোষের মধ্যে এই যে ইন্টারস্টিশিয়াল কোষ, এটি প্রয়োজনে অন্য যে কোনো প্রকার কোষে রূপান্তরিত হতে পারে, দেহের ক্ষয় পূরণ করতে পারে, এবং অযৌন প্রজননের সময় যে বাট বা মুকুল তৈরি হয়, সেই বাট বা মুকুল তৈরিতেও এরা ভূমিকা রাখে। আচ্ছা, একটু দেখো এদের আকৃতি। এরা কিন্তু কলামনার কোষগুলোর ফাঁকে ফাঁকে অবস্থান করে। দেখো এদের আকৃতি কিন্তু সাধারণত গোলাকার বা ত্রিকোণাকার এই ধরনের আকৃতি হয়ে থাকে। এরা গুচ্ছবদ্ধ হয়ে ফাঁকে ফাঁকে অবস্থান করে। দুটো কলামনার আকৃতি এপিথেলিও মাস্কুলার সেলের ফাঁকে ফাঁকে দেখো, এবং প্রতিটি কোষে সুস্পষ্ট কিন্তু নিউক্লিয়াস রয়েছে। এরা গুচ্ছবদ্ধভাবে অবস্থান করতে পারে। আবার কখনো দেখা যায় যে হয়তো দুপাশে অবস্থান করছে। খেয়াল করো। আচ্ছা, এভাবে অবস্থান করছে দুপাশে। আচ্ছা, এখন দেখো এই ইন্টারস্টিশিয়াল কোষ, আমি আরেকবার একটু তোমাদের স্মরণ করে দিই। ইন্টারস্টিশিয়াল কোষের ভূমিকাটা হাইড্রার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ, কারণ হাইড্রার যে বৈশিষ্ট্য, বিশেষ বৈশিষ্ট্য, যে এটি পুনরুৎপাদন ক্ষমতা, নিজের কোনো অঙ্গহানি ঘটলে একটু আগেই বললাম সে আবার তৈরি করে নিতে পারে, বা কোনো খণ্ডিত অংশ থেকে নতুন করে নতুন হাইড্রা তৈরি হতে পারে। সেই হাইড্রা নামের সেই গ্রিক পৌরাণিক কাহিনীর সেই দৈত্যের মতো। তো এর মূলে রয়েছে হচ্ছে এই ইন্টারস্টিশিয়াল কোষ। আবার এই ইন্টারস্টিশিয়াল কোষ হাইড্রার শরীরের প্রয়োজনে অন্য যে কোনো প্রকার কোষে পরিণত হতে পারে। আর কি বলেছি, যে এই ইন্টারস্টিশিয়াল কোষ দেহের ক্ষয় পূরণ করতে পারে। তাহলে আমরা দুটো কোষ পড়লাম, একটি হচ্ছে এপিথেলিও মাস্কুলার সেল, আর একটি হচ্ছে ইন্টারস্টিশিয়াল কোষ। এবারে আসো তৃতীয় যে কোষটি, সেন্সরি সেল বা সংবেদী কোষ। সেন্সরি সেল এগুলো কোষের ফাঁকে ফাঁকে, যেমন এখানে মনে করো যে দুটো কলামনার আকৃতির কোষের ফাঁকে তোমার রয়েছে হচ্ছে গুচ্ছবদ্ধভাবে ইন্টারস্টিশিয়াল কোষ। এর ফাঁকে দেখো এই রকম, এই যে এটি একটি সংবেদী কোষ বা সেন্সরি সেল। এই সুস্পষ্ট নিউক্লিয়াস রয়েছে, এবং উপরের দিকে সংবেদী রোম রয়েছে। এবং সংবেদী কোষের নিচ থেকে কতগুলো তন্তু বেরিয়েছে আর কি, স্নায়ুর মতো অনেকগুলো তন্তু বেরিয়েছে। আচ্ছা, তাহলে সংবেদী কোষ এরকম মনে করো যে অন্যান্য জায়গায়, তো আমি অল্প এঁকেছি, পুরো ত্বকে তো আসলে অনেক কোষ, এবং এই কোষগুলো কিন্তু একাধিক রয়েছে। আচ্ছা, এখন একটু বলি এই সংবেদী কোষের কাজ কি। সংবেদী কোষ, আমাদের যে সংবেদী অঙ্গ রয়েছে নিশ্চয়ই জানো তোমরা, পঞ্চ ইন্দ্রিয়, চোখ, কান, নাক, ত্বক, জিহ্বা, এই অঙ্গগুলোর কাজ হচ্ছে বাহির থেকে কিন্তু সংবেদকে গ্রহণ করা। যেমন চোখ দিয়ে আমরা কোনো দর্শন অনুভূতি গ্রহণ করি, তারপরে সেটা কিন্তু অপটিক স্নায়ুতে দিয়ে দিচ্ছি, আমাদের চোখ দিয়ে দিচ্ছে, এবং সেটা কিন্তু পরবর্তীতে স্নায়ুতন্ত্র পরিবহন করে নিচ্ছে, প্রতিক্রিয়া তৈরি করছে। ঠিক সেরকম কান দিয়ে আমরা শুনছি, শব্দের অনুভূতি গ্রহণ করছি, পরবর্তীতে কিন্তু দেখা যাচ্ছে যে অডিটরি স্নায়ু সেটা কিন্তু ব্রেনে নিয়ে যাচ্ছে এবং প্রতিক্রিয়া তৈরি করছে। এই যে স্নায়ুতন্ত্রকে সাহায্যকারী অঙ্গ পঞ্চেন্দ্রিয়, ঠিক সেরকম এদের সংবেদী কোষগুলো একাধিক রয়েছে। এরা কিন্তু বাহির থেকে, অর্থাৎ এরা পরিবেশ থেকে বিভিন্ন ধরনের উদ্দীপনা
বা সংবেদকে গ্রহণ করে। সংবেদকে গ্রহণ করার পরে কিন্তু এরা স্নায়ুকোষকে দিয়ে দেয়, অর্থাৎ চতুর্থ কোষ হচ্ছে স্নায়ুকোষ হাইড্রার এপিডার্মিসের, সে স্নায়ুকোষকে দিয়ে দেয়। কিভাবে দিয়ে দেয় স্নায়ুকোষকে একটু খেয়াল করো। আমি আগে বলেছি যে এটা মেসোগ্লিয়া যদি হয়ে থাকে। আচ্ছা, স্নায়ুকোষগুলো কিন্তু এই মেসোগ্লিয়ার সাথে লাগালাগি ভাবে অনিয়ত আকৃতির স্নায়ুকোষ, এগুলো স্নায়ুকোষ, খেয়াল করো স্নায়ুকোষ। আচ্ছা, এগুলো স্নায়ুতন্তু। এই দেখো সংবেদী কোষের তন্তু এসে স্নায়ুকোষের স্নায়ুতন্তুর সাথে কিন্তু যুক্ত হয়ে গেছে। এরকম বিভিন্ন ভাবে এইভাবে অনিয়ত আকৃতির স্নায়ুকোষ তোমার পুরো মেসোগ্লিয়ার সঙ্গে লাগালাগি অবস্থায়, একদম লাগালাগি অবস্থায় রয়েছে। আচ্ছা, স্নায়ুকোষের যে কাজ, স্নায়ুকোষ আমাদের স্নায়ুতন্ত্র বা নার্ভাস সিস্টেমের মতো কাজ করছে। অর্থাৎ সংবেদী কোষ যে অনুভূতিকে নিয়ে দিচ্ছে, স্নায়ুকোষে পৌঁছে দিচ্ছে, স্নায়ুকোষ সেই অনুভূতিকে পরিবহন করে অনুভূতির প্রতিক্রিয়া ব্যক্ত করে, অর্থাৎ অনুভূতির মাত্রা অনুযায়ী প্রতিক্রিয়া তৈরি করে স্নায়ুকোষ। এবারে আসি, কয়টি কোষ বললাম? এপিথেলিও মাস্কুলার সেল, ইন্টারস্টিশিয়াল সেল, সেন্সরি সেল বা সংবেদী কোষ, নার্ভ সেল বা স্নায়ুকোষ। আচ্ছা, এরপরে আরেকটি কোষ রয়েছে যেটিকে বলা হচ্ছে গ্ল্যান্ড সেল বা গ্রন্থি কোষ। গ্ল্যান্ড সেল বা গ্রন্থি কোষ, এই গ্রন্থি কোষটি, এটি কিন্তু তোমরা অনেক বইয়ে এর চিত্র, যে ছবিটি দেওয়া আছে সেই ছবির ভিতরে অনেক বইয়ে চিত্রটি খুঁজে পাবে না। গ্রন্থি কোষকে আইডেন্টিফাই অনেক জায়গায় করা নেই। এর একটি কারণ আছে। কারণটি হচ্ছে গ্রন্থি কোষকে কিন্তু হাইড্রার সব স্থানে শরীরের পাওয়া যায় না। এই গ্রন্থি কোষের আকৃতিটা সাধারণত লম্বাটে হয়ে থাকে। একটু খেয়াল করো, আমি আলাদাভাবে এঁকে দেখাচ্ছি। এইরকম একটু লম্বা ধরনের হয়ে থাকে এবং বাইরের দিকে নিঃসরণ ক্ষম কতগুলো দানা দেখা যায়। ঠিক আছে, তো এই যে লম্বাটে ধরনের গ্রন্থি কোষ, এই দানাগুলোর মাধ্যমে কিন্তু এরা পদার্থের নিঃসরণ ঘটায়। তো এই ধরনের আকৃতি হয়ে থাকে। এই গ্রন্থি কোষকে কোথায় পাওয়া যাবে? যদি হাইড্রার মাইক্রোস্কোপে যখন দেখবে, তখন কোষের যে প্রস্থচ্ছেদ, অর্থাৎ যে অংশটুকু নিতে হবে, সেটা যদি পদতল থেকে নেওয়া হয় বা হাইপোস্টোমের খুব কাছাকাছি স্থান থেকে নেওয়া যায়, তখন কিন্তু গ্রন্থি কোষকে দেখা যায়। কারণ গ্রন্থি কোষ কিন্তু হাইড্রার পুরো শরীরে অবস্থান করে না। গ্রন্থি কোষ সাধারণত পদতলে অবস্থান করে এবং মুখছিদ্রের চারপাশে হাইপোস্টোমে, মুখছিদ্রের কাছাকাছি স্থানে অবস্থান করে। গ্রন্থি কোষের কাজ কি? গ্রন্থি কোষ, আমাদের গ্রন্থির কি কাজ? গ্রন্থি কাকে বলে? এক বা একাধিক কোষগুচ্ছ যখন শরীরের প্রাণী দেহের প্রয়োজনে জৈব রাসায়নিক পদার্থের নিঃসরণ ঘটায়, তখন ওই কোষ বা কোষগুচ্ছকে কিন্তু গ্রন্থি বলা হচ্ছে। আমাদের শরীরে তোমরা অনেক গ্রন্থি আছে, তোমরা কিন্তু জানো, পিটুইটারি গ্রন্থি আছে, থাইরয়েড গ্রন্থি আছে, কিংবা আমাদের ডাইজেস্টিভ সিস্টেমের ভিতরে অগ্নাশয় আছে, মিশ্র গ্রন্থি, এরকম অনেক লালা গ্রন্থি আছে। তো গ্রন্থি থেকে জৈব রাসায়নিক পদার্থের নিঃসরণ ঘটে, যার মাধ্যমে শরীরের বিভিন্ন বিপাকীয় কাজ কিন্তু, বিভিন্ন ক্রিয়া বিক্রিয়া ঘটে। তো ঠিক এদেরও তাই। এই গ্রন্থি কোষ যেটা আমি এঁকেছিলাম, এরা এরকম কোষের ফাঁকে ফাঁকে অবস্থান করে। এখানে হয়তো লম্বাটে আকৃতির থাকে, ফাঁকে ফাঁকে থাকে, কিন্তু হতে হবে পদতলে বা মুখছিদ্রের আশেপাশে হাইপোস্টোমে থেকে ওই অংশটুকু। তো গ্রন্থি কোষ থেকে যে রস নিঃসৃত হয়, সেই রসের মাধ্যমে কিন্তু হাইড্রা দেখা যায় কোনো কিছুর সঙ্গে আটকে থাকে। আমি বলেছিলাম গতদিন যে পাতার ডালের নিচে বা জলজ উদ্ভিদের পাতার নিচে এইভাবে আটকে থাকে, পদতল দিয়ে আটকে থাকে, অথবা বুদবুদ তৈরি করে পানিতে সুন্দরভাবে ভেসে থাকে, অথবা দেখা যায় অ্যামিবয়েড চলনেও গ্রন্থি কোষ সাহায্য করে, হাইড্রা যখন অ্যামিবয়েড চলন সম্পন্ন করে। আচ্ছা, এবারে আসো, 5টি কোষ কিন্তু আমি বর্ণনা করলাম। 6 নম্বর কোষে আমি আসি। 6 নম্বর কোষটি হচ্ছে জার্ম সেল বা জনন কোষ। জনন কোষ তো দু প্রকার, প্রতিটি প্রাণীর ক্ষেত্রেই তোমরা জানো, সেটি হচ্ছে শুক্রাণু এবং ডিম্বাণু। এই শুক্রাণু এবং ডিম্বাণুকেও কিন্তু সবসময় হাইড্রার ত্বকের সব স্থানে তুমি দেখতে পাবে না। কখন দেখতে পারবে? প্রজনন ঋতুতে যখন তারা যৌন প্রজনন ঘটাবে, সেই উদ্দেশ্যে তাদের শরীরে শুক্রাশয় এবং ডিম্বাশয় তৈরি হয়। গত ক্লাসে কিন্তু আমি বলেছি।
তখন শুক্রাশয় এবং ডিম্বাশয়ের ভিতরে দেখা যায় শুক্রাণু এবং ডিম্বাণু নামে জননকোষ তৈরি হয়। এবং এই জননকোষগুলোর কাজ হচ্ছে, প্রতিটি প্রাণীর জননকোষের যে কাজ, প্রজননে সাহায্য করা। শুক্রাণু এবং ডিম্বাণু এদের নিষেকের ফলেই কিন্তু জাইগোট তৈরি হয়, এবং যেখান থেকে পরবর্তী প্রাণী, হাইড্রার ক্ষেত্রে পরবর্তীতে শিশু হাইড্রা তৈরি হয়। সবশেষ যে কোষটি ভেরি ইম্পর্টেন্ট, নিডোসাইট, নিডারিয়া পর্বের বিশেষ বৈশিষ্ট্যপূর্ণ কোষ নিডোসাইট বা নিডোব্লাস্ট। এই যে নিডোসাইট, এই কোষটি এই এপিথেলীয় মাসকুলার সেলগুলোর ফাঁকে ফাঁকে দেখা যায় নিডোসাইট কোষ থাকে। একটু খেয়াল করো, নিডোসাইট কোষ, আমি এই কোষটি কিন্তু একেবারে বিস্তারিত পড়াবো তোমাদের, ভেরি ইম্পর্টেন্ট কোষ। আচ্ছা, এইরকম ভাবে নিডোসাইট কোষ অবস্থান করছে। এই যে নিডোসিলটা এইভাবে সাইডে বেরিয়ে আছে, এই অংশটুকু অপারকুলাম, এর ভিতরে এটা হচ্ছে নেমাটোসিস্ট, এবং এই হচ্ছে পুরো কোষের বহি আবরণ, নিডোসাইট কোষের বাহিরের আবরণ, এটি হচ্ছে নিডোসিল। ভিতরে সূত্রক সহ নেমাটোসিস্ট, এখানে বার্ব আছে, বারবিউল আছে। তো যাই হোক, তোমরা বুঝতেই পারছো যে নিডোসাইট এটি হচ্ছে অপারকুলাম। এখানে তোমার নিচের দিকে কতগুলো সূত্রকের মতো অংশ দেখা যায়, নিউক্লিয়াস রয়েছে এবং ল্যাসো, প্যাঁচানো একটি সূত্র রয়েছে, ল্যাসো। নিডোসাইট এই কোষটি কাজ কি? নিডোসাইট গত ক্লাস যদি করে থাকো এটাও নিশ্চয়ই মনে আছে, আমি কিন্তু বলেছিলাম যে হাইড্রা যখন কোনো শিকার করতে চায়, তার সামনে শিকার রয়েছে, সে শিকার করতে চায়, তখন কিন্তু এই নিডোসাইট কোষকে ব্যবহার করে, এর ভিতরে যে নেমাটোসিস্ট রয়েছে সেটিকে ব্যবহার করে। অর্থাৎ খাদ্য ধরা, খাদ্য গ্রহণে এই নিডোসাইট কোষের ভূমিকা রয়েছে। একই সঙ্গে তোমার নিডোসাইট কোষ হাইড্রাকে শিকারীর হাত থেকে নিজেকে রক্ষা করতে, অর্থাৎ আত্মরক্ষা করতে হাইড্রা এই কোষকে ব্যবহার করে থাকে। কিভাবে ব্যবহার করে তা জানতে হলে পরবর্তী ক্লাস করতে হবে। এই নিডোসাইট কোষের মাধ্যমে আরো একটি কাজ করে থাকে তারা, কিন্তু এখানে যে নেমাটোসিস্ট আছে, এই নেমাটোসিস্ট কিন্তু বিভিন্ন ধরনের হতে পারে, তবে হাইড্রা ভালগারিস সাধারণত 4 ধরনের নেমাটোসিস্ট দেখা যায়। সেই নেমাটোসিস্ট গুলোর মধ্যে গ্লুটিন্যান্ট জাতীয় যে নেমাটোসিস্ট রয়েছে সেগুলোকে ব্যবহার করে, অর্থাৎ নিডোসাইট কোষে গ্লুটিন্যান্ট জাতীয় নেমাটোসিস্টকে ব্যবহার করে হাইড্রা চলাচল সম্পন্ন করে থাকে। হাইড্রার যে বিভিন্ন ধরনের চলন রয়েছে, সেই চলনে বিশেষ করে লুপিং, সামারসল্টিং, এই চলনগুলোতে দেখা যায় যে গ্লুটিন্যান্ট জাতীয় নেমাটোসিস্টের ব্যবহার যথেষ্ট রয়েছে। তাহলে কোনো কাউকে আক্রমণ করতে, শিকারকে আক্রমণ করতে, ধরতে, নিজেকে আত্মরক্ষা করতে, শিকারীর হাত থেকে, শত্রুর হাত থেকে নিজেকে আত্মরক্ষা করতে এবং চলাচলে নিডোসাইট কোষের যথেষ্ট ভূমিকা রয়েছে। আমি আরো একবার বলে দিচ্ছি 7 প্রকার কোষের নাম, তোমরা নামগুলো বই থেকে অবশ্যই পড়ে নেবে। এই বড় কোষগুলো যারা আকারে বড় এবং সংখ্যায় অনেক বেশি, এদেরকে বলা হচ্ছে এপিথেলীয় মাসকুলার সেল বা পেশী আবরণ কোষ। এগুলো হচ্ছে ইন্টারস্টিশিয়াল কোষ, এগুলো কিন্তু ফাঁকে ফাঁকে থাকে। হ্যাঁ, এখানে ওই যে নিডোসাইটের পাশেও কিন্তু এভাবে গুচ্ছবদ্ধভাবে ওরা যেখানে ফাঁকা থাকে সাধারণত নিডোসাইট, এই ইন্টারস্টিশিয়াল কোষগুলোকে দেখা যায়। আচ্ছা, তারপরে সেন্সরি সেল, এটা কিন্তু সেন্সরি সেল বা সংবেদী কোষ, এই যে সংবেদী রোম বেরিয়ে আছে। আচ্ছা, এই সংবেদকে গ্রহণ করে স্নায়ু কোষকে দিয়ে যায়, যে স্নায়ু কোষ, অনিয়ত আকৃতির স্নায়ু কোষ, বিভিন্ন জায়গায় স্নায়ু কোষ রয়েছে, স্নায়ু কোষকে দিয়ে দেয়। এবং এই স্নায়ু কোষ যে অনুভূতিটা সেন্সরি সেলের কাছ থেকে পেয়ে থাকে, সেই অনুভূতিটা অনুযায়ী প্রতিক্রিয়া তৈরি করে, সারা শরীরে বহন করে অনুভূতিকে এবং প্রতিক্রিয়া তৈরি করে। আচ্ছা, এরপরে আসো, আমি বলেছিলাম গ্রন্থি কোষ, সেটা পদতলে বা মুখ ছিদ্রের চারপাশে হাইপোস্টোমের কোনো অংশে দেখা যায় গ্রন্থি কোষকে পাওয়া যায়, সব স্থানে পাওয়া যায় না। সেক্ষেত্রে আমি বলেছিলাম যে লম্বা আকৃতি গ্রন্থি কোষটা সাধারণত সেই ক্ষেত্রে বলেছিলাম যে লম্বা আকৃতির গ্রন্থি কোষ, একটু লম্বাটে এবং দেখা যায় যে দানা রয়েছে। এটা তোমরা গ্যাস্ট্রোডার্মিসের কোষ যখন আমি পড়াবো তখন তোমরা কিন্তু এই গ্রন্থি কোষকে স্পষ্টভাবে দেখতে পারবে। আচ্ছা, তারপরে বলেছি
জার্ম সেল বা জনন কোষ, এটিকেও সবসময় দেখা যায় না। কখন দেখা যায়? প্রজনন ঋতুতে। প্রজনন ঋতুতে শুক্রাশয় এবং ডিম্বাশয়ের ভিতরে যখন শুক্রাণু এবং ডিম্বাণু তৈরি হয়, সেগুলোই হচ্ছে জনন কোষ। আর 7 নম্বর কোষ বলেছি নিডোসাইট কোষ। এই নিডোসাইট কোষ কিন্তু একটি যে তা না, পুরো ত্বকে অনেক থাকতে পারে, তবে সবচেয়ে বেশি থাকে হচ্ছে কোষিকাতে। কোষিকার এই কারণে যে কোষিকার মাধ্যমে কিন্তু শিকারগুলো ধরে, খাদ্য গ্রহণ করে, চলাচল করে থাকে। আশা করি বুঝতে পেরেছ। এই ছিল এপিডার্মিসের কোষগুলোর গঠন। তোমরা অবশ্যই ভালো করে এই বিষয়টি পড়ে নেবে, ভেরি ইম্পর্টেন্ট। আর আরো বেশি ইম্পর্টেন্ট যে বিষয়টি আমি পড়াবো সেটি হচ্ছে আগামী ক্লাসে নিডোসাইট কোষের গঠন ও কাজ। আশা করছি তোমরা ক্লাসটি করবে। সকলে ভালো থেকো, দেখা হবে আগামী ক্লাসে। আল্লাহ হাফেজ।